আমরা যদি আমাদের এই ইয়াং ফোর্সটাকে প্রপারলি ট্রেন করে মেইন স্ট্রিমে দিতে পারি, দেশের বিভিন্ন উন্নয়নের কাজে লাগাতে পারি, তাহলে এরা তো আমাদের জন্য অ্যাসেটই হবে, লাইভলিহুড হবে না। আই লুক এট দ্যাট, ইন দ্যাট পার্সপেক্টিভ, ইন 10 years time we will be able to export human resources in Germany, in Europe, in USA. It's a trained human resources, because ওইসব জায়গাতে জনসংখ্যার বাড়ার হারটা নেগেটিভ, আমরা সবাই জানি। আজকে জার্মানিতে লোক পাওয়া যাচ্ছে না, আজকে ইউরোপে লোক পাওয়া যাচ্ছে না, কারা কাজ করবে? এজড পপুলেশন অলমোস্ট 60+। তো এদেরকে তো কারা রিপ্লেস করবে? people from Bangladesh will definitely replace them. So আমার কথা হচ্ছে, আমরা শর্টকাট যদি খুঁজি, জীবনে কিন্তু কোনো কিছু শর্টকাট না। সাকসেস ইজ নট এ শর্টকাট, ইউ হ্যাভ টু রিয়েলি ওয়ার্ক হার্ড। আপনাকে আপনার ফোকাস থাকতে হবে, আপনি জীবনে কি করতে চান, কতটুকু যেতে চান, আপনার এবিলিটি কি, আপনাকে কোথায় এনরিচ করতে হবে, আপনার ডেফিসিয়েন্সি কি, কোন জায়গায় আমার স্কিলটা নাই, ওই স্কিলটা আমি কিভাবে ডেভেলপ করব, কিভাবে আমি আমার যে গোলটা সেট করি সেই গোলটায় পৌঁছবো। আমি ফর এক্সাম্পল বলি, মাহফুজ ভাই আমার সাথে একসাথে ছিলাম, আমরা যখন চিটাং শহরে রিয়েল এস্টেট বিজনেস শুরু করি, ওই সময়টা যে কিরকম সময় ছিল আপনারা জানেন না। দ্যাট ওয়াজ ব্যাক ইন 99-2000। অ্যাপার্টমেন্ট কনসেপ্টই লোকের মধ্যে ছিল না। টাকা দিয়ে অ্যাপার্টমেন্ট কিনবো, এত জমি পাওয়া যাচ্ছে, কি জন্য অ্যাপার্টমেন্ট কিনবো? সো আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে এই যে একটা কনসেপ্ট মানুষের মধ্যে ঢুকানোর জন্য। তার উপরে দুইটা ঘটনা ছিল যেটা লোকজনের জন্য নাইটমেয়ার। একটা হচ্ছে শাহিনপুকুর ফেল করেছে, আর একটা হলো ভিআইপি। দুইটা বড় প্রজেক্ট তখন ফেল করেছে, মানুষের কোনো কনফিডেন্স নাই রিয়েল এস্টেট ডেভেলপারদের উপরে, এরা টাকা নিয়ে পালিয়ে যাবে কিনা, আমাদের অ্যাপার্টমেন্ট দিতে পারবে কিনা। সেই জায়গায় এসে আমরা আই ওয়ার্ক ফর স্যানমার ফর অলমোস্ট 12-15 years। আমরা একটা বেঞ্চমার্ক আমাদের জন্য ক্রিয়েট করতে পেরেছি, না টাকা দিলে অবশ্যই অন টাইম আপনি যে জিনিসটা চান সেই জিনিসটা পাওয়া সম্ভব। সেটার জন্য চাই কি? সিনসিয়ারিটি, লিডারশিপ, হার্ড ওয়ার্ক। আমাদেরকে কষ্ট করতে হবে, দেয়ার ইজ নো শর্টকাট। আমরা যদি কেউ মনে করি আজকে এখনই গাছের মাথায় একবারে উঠে যাবে, তা তো হবে না, গাছটা বেয়ে বেয়ে আমাকে উপরে উঠতে হবে। সুতরাং আমাদেরকে কষ্ট করতে হবে, আমাদেরকে লেখাপড়া করতে হবে, ইউ হ্যাভ টু গ্যাদার নলেজ, আমাদেরকে শেয়ার করতে হবে। আজকে এখন আমাদের সময় আমরা, ইউ আর সো লাকি, ইউ হ্যাভ পিপল লাইক চাচা অ্যান্ড বাদল, অন্যরা যারা রিয়েলি এক্সপিরিয়েন্স মানুষ, তারা তাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারছে। আমাদের সময় তো এই সুযোগটা ছিল না। ইউ আর এক্সপোজ টু দ্য ডিজিটাল ওয়ার্ল্ড, ইউ হ্যাভ ফেসবুক, ইন এ ফিঙ্গার টিপস ইউ ক্যান নো এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড, এনিথিং হ্যাপেনিং এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। সো এই যে একটা সুযোগ, আমাদের এই সময়টাকে কাজে লাগাতে হবে। উই ডু নট ওয়েস্ট আওয়ার টাইম গল্প করে বা আড্ডা মেরে টাকা সময় নষ্ট করার সময় আমাদের নেই। আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে জানতে হবে, আরও অনেক শিখতে হবে। আমাদেরকে we have to lead in this world, we have to live in the world of, যেখানে আজকে আমেরিকা যেখানে আছে, ইউরোপ যেখানে আছে, সেই জায়গায় আমাদের নলেজ বেসটাকে নিয়ে যেতে হবে। সুতরাং আমাদেরকে সবাই কাজ করতে হবে, সবাইকে ঠিক করতে হবে আমি কি করব। সবাইকেই যে চাকরি করতে হবে এমন তো না। ইউ ক্যান বি অ্যান এন্টারপ্রেনার, একটা ছোট্ট জিনিস নিয়ে আপনি একটা ব্যবসা শুরু করতে পারেন। অনেক কিছু করার স্কোপ আছে জীবনে। শুধু চাকরি করতে হবে, আমরা পাগল হয়ে যাই, চাকরি পাচ্ছি না, চাকরি করতে পারছি না। আরে চাকরি কেন করতে হবে? ইউ হ্যাভ লট অফ স্কোপ ইন দিস ওয়ার্ল্ড। আমাদের দেশে 16-17 কোটি লোক, এনি বিজনেস ইজ ভাইবল ইন দিস কান্ট্রি। একটা ছোট্ট পোর্শন যদি আপনি হিট করতে পারেন, তাও তো আপনি লাখ লোককে রিচ করতে পারবেন, 1000 লোক রিচ করতে পারবেন, লাখ লোক রিচ করতে পারবেন। শুধু চাকরি করতে হবে, নট লাইক দ্যাট। আপনি চিন্তা করেন আপনি একজন এন্টারপ্রেনার হিসেবে কি করতে পারেন। আপনার মাথায় একটা আইডিয়া আছে, ইউ শেয়ার উইথ ইউর সিনিয়র পিপল, সিনিয়র বড় ভাই, আত্মীয় স্বজন, তাদের সাথে শেয়ার করেন। আপনি এটা নিয়ে মার্কেটে আসেন, একবার ফেল করবেন, সেকেন্ড টাইম ইউ উইল বি সাকসেসফুল। সো আমার কথা হচ্ছে আমাদেরকে কষ্ট করার জন্য মানসিকভাবে রেডি থাকতে হবে, কাজ করার জন্য রেডি থাকতে হবে, কোনো কিছু ফাঁকি দেওয়া চলবে না। আর আমার ভবিষ্যতে আবার কখনো আসলে কথা বলার সুযোগ হবে। আজকে বেশি সময় নিচ্ছি না, চাচা অনেক কথা বলবেন, চাচার কথা শোনার জন্য আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি। সকলকে ধন্যবাদ, আমি এখানে আসতে পারার জন্য। বাদলকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগটা করে দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। স্টেজে থাকুক ওনারা। হ্যাঁ ঠিক আছে, ও বলতে পারবে না, এখানে বলতে পারবেন, এখান থেকে বলতে পারবেন। আপনার প্রেজেন্টেশন আগে সরাই দেন। সম্মানিত সুধী, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের
2015-16 ডিজি মহোদয় জনাব আমাদের এই ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনি আয়ানের সময় বিনীতভাবে ওনাদেরকে আসন নিতে বলেন, বলবেন যে এটা আমাদের মানে প্র্যাকটিস, বক্তাই শুধু এটা। জনাব ফাদুদুল্লাহ সাহেব, সম্মানিত ডিজিকে ফুল দিয়ে বরণ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি রোটারিয়ান রাবেয়াকে। আমি আমাদের আজকের অতিথিবর্গকে বিনীত অনুরোধ জানাচ্ছি নিচে গিয়ে আসন গ্রহণ করার জন্য, কারণ আমরা আমাদের মূল পর্বে ফিরে যাচ্ছি যেখানে আমাদের স্টেজটা একটু দরকার হবে। আমি আমাদের প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ খুলশী জনাব মাহফুজুল হককে অনুরোধ করছি অতিথিবর্গকে নিয়ে নিচে গিয়ে আসন গ্রহণ করার জন্য। ছোটবেলা ফ্রেন্ড না। এখন আমি মঞ্চে আহ্বান করছি কর বিভাগে কর্মরত বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ মোহাম্মদ নেফাউল ইসলাম সরকার, যিনি আয়ান নামেও পরিচিত। আমরা তার কাছ থেকে শুনব কিভাবে পড়ালেখা করলে বিসিএস পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষায় সফল হওয়া যায়। নেফাউল ইসলাম আয়ান। ধন্যবাদ। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি রোটারি ক্লাব চিটাগং খুলশী, পাশাপাশি ক্যারিয়ার আড্ডার সঞ্চালক, তারপর আমাদের শ্রদ্ধেয় দাউদ স্যারকে, সুফি মিজান স্যারকে। আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমার ডাকনাম আয়ান, এই নামে সবাই আমাকে চেনে, অফিসিয়াল নেমে খুব কম এখানে আমাকে চিনবে, তাই ডাকনামটাই আমি এখানে বললাম। আমি আয়ান, ব্রাহ্মণবাড়িয়ার ছেলে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলাম। বর্তমানে চট্টগ্রামের কর অঞ্চল 3-এর অ্যাসিস্ট্যান্ট কমিশনার, 33তম বিসিএস আমি জয়েন করেছি। আসলে এটা ক্যারিয়ার আড্ডা, বিসিএস এর আড্ডা না, তাই আগে আমি ক্যারিয়ার নিয়ে একটা কথা বলি। একটি ভালো ক্যারিয়ার সবার জন্য একটি অ্যাসেট, তাই একটি ভালো ক্যারিয়ারের জন্য সবাই সচেতন থাকা দরকার। আজকে আপনারা যারা ইউনিভার্সিটিতে পড়েন এমন একটি অনুষ্ঠান পেয়েছেন। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম এমন কোনো অনুষ্ঠান আমি পাই নাই। ইভেন আমাকে বলার মতো কাউকে আমি পাই নাই যে আমাকে বলবে একটা ভালো ক্যারিয়ার দরকার। এই জিনিসগুলি আপনারা আজকে পেয়েছেন। এখানে অনেক ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার মাস্টার্সে আছে। আমি যারা থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে আছে তাদের জন্য একটা কথা বলি। আজকে আপনাদের সঙ্গে একটি বিষয়ের সঙ্গে পরিচিত হয়ে যাচ্ছে, সেটা হলো ক্যারিয়ার। এই ক্যারিয়ার জিনিসটা কি সেটা আপনারা জানতে পারতেছেন। আমি যখন ইউনিভার্সিটিতে ফোর্থ ইয়ারে ছিলাম তখন আমার কোনো স্বপ্ন ছিল না। অনেস্টলি স্পিকিং, আমি আইন বিভাগে ছিলাম। আমার এখানে অনেক ছোট ভাই বোন আছে যারা আমাকে চিনে। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন আমি কেমন ছিলাম আমার ইউনিভার্সিটির স্যাররা পর্যন্ত জানে। আমি এমন ছিলাম না, খুব পড়ুয়া ছেলে আমি কখনোই ছিলাম না। আসলে আমি কয়েকটা কথায় খুব বেশি বিশ্বাসী। আমার স্যার বলে একটা কথা যে সফলতার জন্য 1-2টা কথা কানের মধ্যে ঢুকে গেলে হয়ে গেল, আর কিছুর দরকার নেই। আপনাদের মাঝে যখন একটা বিষয় ঢুকে যাবে যে একটি ভালো ক্যারিয়ারের দরকার আপনার, ওই সময় আপনার অনেক কিছু হয়ে গেল। একটা ভালো ক্যারিয়ারের জন্য টোটাল রেসপন্সিবিলিটি কার? আমার না আপনার। আপনার ক্যারিয়ার ডেফিনেটলি আপনাকেই চালিয়ে নেবে। আমি বা অন্য কেউ আপনার ক্যারিয়ারটা সুন্দর করে দিতে পারবো না। জাস্ট আমরা আপনাদেরকে কিছু গাইডলাইন দিতে পারবো যে কি করে কি করা যায়।
শুধুমাত্র বিসিএস এ যে নোবেল জব, নট লাইক দিস। বিসিএস ছাড়াও আরো অনেক ক্ষেত্র রয়েছে, প্রত্যেকেরই যেমন কিছু ইনহেরেন্ট কোয়ালিটি আছে, আসলে আমরা সেই কোয়ালিটিটা ইউজ করতে পারি না। আমি বলি আমার একটা কোয়ালিটি আছে, আমি জানি না এই কোয়ালিটিটা ভালো না খারাপ। আমি মোবাইল নম্বর খুব ভালো মুখস্থ রাখতে পারি, খুবই ভালো। আমার বন্ধুদের কাছ থেকে জিজ্ঞেস করলে জানতে পারবেন এই কথাটা। একটা মোবাইল নম্বর যখন আমি একবার দেখি, সেই নম্বরটা আমার খুব দ্রুত মুখস্থ হয়ে যায়। এটা হলো আমার একটা ইনহারেন্ট কোয়ালিটি, কিন্তু এই কোয়ালিটির কোনো কাজে আসে না। কাজে আসলো কাপল অফ ডেজ এগো, যখন পহেলা বৈশাখের আগের দিন আমার মোবাইল ক্র্যাশ করেছে, সব নম্বর ডিলিট হয়ে গেছে। কিন্তু এখান থেকে তো আর নম্বরগুলি ডিলিট হয় না। আমি তো বলেছি যে আমার মোবাইল নম্বর খুব ভালো মুখস্থ থাকে। ওই যে ম্যাথমেটিক্যাল টার্মস, তো আমি আসলে ম্যাথে খুব উইক, কিন্তু মুখস্থ বিদ্যায় খুবই ভালো, তাই আমি ম্যাথ শুদ্ধ মুখস্থ করতাম। ভেরি ট্রু। সংখ্যা খুব ভালো মনে থাকে, কিন্তু কৌশল মনে থাকে না। আমার বন্ধুরা সবসময় আমাকে এই কথাটা বলতো যে একটি ম্যাথ যখন চলে আসতো আমার সামনে, আমি আসলে পড়েছি অনেক বেশি বিসিএস এর জন্য। আমি যখন পড়া শুরু করেছি, এই একটা সাবজেক্ট আমার মাথায় কখনো ঢোকে নাই, সেটা হলো ম্যাথ। খুব বেশি কাঁচা আমি ম্যাথে, খুব বেশি কাঁচা। তাই আমি বললাম ম্যাথ বিষয়টা আমি মুখস্থ করে নিয়েছি, অনেক মুখস্থ করেছি, 1000-এর উপরে ম্যাথ মুখস্থ করেছি। কেন বিলিভ ইট? জব সলিউশন যখন আমি পড়েছিলাম, আমার বন্ধুরা এখনো বলে দোস্ত একটা প্রশ্ন করেছে, সে প্রশ্ন আমি বলে দিতাম আনসার সি শুদ্ধ বলে দিয়েছে। আমি এইভাবে মুখস্থ করেছিলাম, কারণ আমি ম্যাথে উইক। কিন্তু একটা বিদ্যা ভালো জানি, মুখস্থ বিদ্যা। কিন্তু মুখস্থ বিদ্যা দিয়ে এখন আর সম্ভব না। যারা যারা এখানে 35তম বিসিএস অ্যাপিয়ার করেছেন, তারা অলরেডি কোশ্চেন দেখলেন যে কি কোশ্চেন হয়েছে। যারা 35-এ রিটেন দেবেন, তারা তো জানে না তাদের উপর দিয়ে কি আসতেছে। একটা কথা আমি ছোটবেলায় শুনেছি, আগের দিন বাঘে খেয়ে ফেলেছে। এই কথাটাই সত্য। আপনারা যারা যারা কোশ্চেন এখন ফেস করবেন, আপনারা কোশ্চেনটা দেখে প্রথম একটা কোশ্চেন থাকবে, হায় হায় আগে কি কোশ্চেন ছিল আর এখন কি কোশ্চেন হচ্ছে। তাই কি করতে হবে? এখন থেকে পড়া শুরু করতে হবে। এখন সেই পড়াটা কিভাবে শুরু করবেন? আমি আজকে রিটেন নিয়ে কিছু কথা বলবো। প্রিলি নিয়ে আসলে অনেক কথাই বলা যায়, কিন্তু যেহেতু 35তম বিসিএসে যারা এখানে সামনে লিখিত পরীক্ষা দিবেন, বা যারা সামনে 36তম বিসিএস দেবেন, তাদের জন্য মোটামুটি রিটেনের যদি কথাটা একটু জেনে যান, তাদেরও অনেক সুবিধা হবে। কারণ কোশ্চেন প্যাটার্ন কমপ্লিটলি চেঞ্জ হয়েছে, অনেক জায়গায় চেঞ্জ হয়েছে। তাই যারা লিখিত পরীক্ষা দেবেন, তাদের প্রথম কাজটা হলো আপনাকে খুঁজে বের করতে হবে সলিড মার্কস কোথায় কোথায় আছে। সলিড মার্কস হলো কিছু কিছু নম্বর আছে যেখান থেকে স্যার কখনো নম্বর কাটতে পারবে না, কখনো না। যেমন একটি প্রিপোজিশন এসেছে, এখানে টু হবে না, উইথ হবে, আনসার উইথ। আপনি উইথ লিখেছেন, এখানে স্যারের কাটার তো কোনো শক্তি নাই, কারণ উইথের উপরে অ্যাপোস্ট্রফি আছে না নাই এটা দেখার কোনো দরকার নাই। আনসার উইথ, দ্যাট ইজ কারেক্ট। এমন কিছু সলিড মার্কস আছে। এবং আপনার কোশ্চেনে এসেছে মাইকেল মধুসূদন দত্তর জন্মসাল ও মৃত্যুসাল, 1823 দিয়েছেন, 1891 দিয়েছেন। হয়েছে? নম্বর পাবেন? নম্বর পাবেন না, কাছাকাছি গিয়েছেন। আপনি তো বলতে পারেন স্যার আমাকে হাফ নম্বর তো দিতে পারেন, দিতে পারেন না? 1824 জায়গায় 1800, আমি 23 দিয়ে এসেছি, তাহলে তো আমাকে 1 নম্বর দেওয়া যায়। এটা কিন্তু সলিড মার্কস ছিল, এখানে 1 নম্বরও দেওয়া হবে না। তাই এই সলিড মার্কসগুলি আগে আপনাদের ক্যাপচার করতে হবে, কোথায় কোথায় সলিড মার্কস আছে। বাংলার মধ্যে প্রথমেই গ্রামার থাকে, বাংলা ব্যাকরণের জন্য 30 মার্কস থাকে। এখানে কাটার কোনো পথই নেই, কাটার কোনো জায়গা নেই, এখানে কোনোভাবে 1 নম্বর কাটা যাবে না। তাহলে আপনাদেরকে এই বিষয়টা আগে খেয়াল করতে হবে যে এখানে 30 আমাকে এনশিওর করতে হবে। এই 30 এনশিওর করার জন্য আপনাকে কি করতে হবে?
প্র্যাকটিস করতে হবে। গ্রামার বিষয়টা আসলে পুরোটাই প্র্যাকটিসের উপর। আপনি অনেক বেশি কারক পারেন, কিন্তু কারক তো আসে না, কি লাভ হলো? অনেক বেশি সমাস পারেন, সমাসও তো আসে না। তাহলে কি জিনিসগুলি আমি প্র্যাকটিস করব? আমাকে এই জন্যে দেখতে হবে কি কি আসে। শুদ্ধি অশুদ্ধি আসে। সূক্ষ্ম বানানটা কিভাবে হয়, সূক্ষ্মভাবেই দেখতে হবে। এটা বানানটা কি করে হয় সূক্ষ্মভাবে এটা খেয়াল করতে হবে। মনীষী বানানটা কি রকম হয়, তাই মনীষীদের বই বেশি বেশি পড়তে হবে। তাহলে মনীষী শব্দটার সঙ্গে পরিচয় হলো। কেন আমি বলেছি মনীষীদের বই পড়তে হবে, তার কিছু কারণ আছে। আপনাদের বাংলায় এবার নতুন একটি বিষয় অ্যাড হয়েছে, গ্রন্থ সমালোচনা। যারা যারা 35-এ রিটেন নেবেন তারা এটার সঙ্গে কমপ্লিটলি অপরিচিত। তার কারণ হলো এটা আমরা 33-এ এমন কোনো কোশ্চেন পাই নাই। এবং আমি নিজেও 34 দিয়েছিলাম, 34 আমার এসেছে, কিন্তু আমি 34-এ এমন কোনো কোশ্চেন আমি পাই নাই। এখানে 15 নম্বরের জন্য আপনাকে অনেক কষ্ট করতে হবে, তাই এখানে আপনাকে মার্ক করতে হবে কোন কোন উপন্যাসগুলি আপনি ক্রিটিসিজম, এখানে ক্রিটিসিজমের কথা বলা হয়েছে। এখন ক্রিটিসিজমটা কি রকম ক্রিটিসিজম সেটা জাস্ট নাম দিয়ে দিয়েছেন, ইউ আর কারেক্ট, আপনার আনসার একেবারে ঠিক, কিন্তু আপনার পাশের ছেলে 3টি উপন্যাসের নাম দিয়েছে ব্র্যাকেটে প্রকাশিত যে দেখেন। আপনি যদি খাতা দেখেন কাকে নম্বরটা বেশি দেবেন? যে 3টা উপন্যাসের নাম লিখে ডেফিনেটলি যে সাল দিয়েছে সে বেশি মার্কস পাবে। তাই এই বিষয়গুলি আপনাকে অ্যাড করতে হবে। 2 নম্বরের জন্য আপনাকে একটু বেশি করে একটা কথা বলি, আমি এটা আগে বলি। শুক্রবারের নামাজ অনেকেই জানেন কয় রাকাত? 2 রাকাত। আমি বলি আমরা পাস মার্কস আনসার করে চলে আসছি। পাস মার্কস কত? 33। আমি আপনাকে সবসময় কথা বলতাম যে পাস মার্কস আনসার, শুক্রবারে 2 রাকাত নামাজ পড়া মানে 33 আনসার করে চলে আসা, আর কিছুই না। আপনাকে তাহলে ভালো কিছু আনসার করতে হলে ভালো করে সবকিছু করতে দিতে পারবেন, কিন্তু 50% মার্কস দিয়ে আপনি ক্যাডার হতে পারবেন এই নিশ্চয়তা আপনাকে কেউ দিতে পারবে না। প্রিভিয়াস জানার পরিধি তত বাড়বে। আমি বিশ্বাস করি কেউ আপনাকে এই কথা বলবে না যে 50% মার্কস পাওয়ার পরই আপনি ক্যাডার পেয়ে যাবেন, ডেফিনেটলি পাবেন না। আমি এখানে আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স দেখাতে হবে। হিয়ার আই ইউজ আউটস্ট্যান্ডিং। অর্ডিনারি পারফরম্যান্স এখানে বলা হয় যারা 50% মার্কস হবে, আপনাকে শো করতে হবে দ্যাট ইউ আর এলিজিবল। সারপত্রটা লেখার সময় আপনার ফেস ভাসতেছে, সো জাস্ট ইরেজ দিস আইডিয়া ফ্রম ইউর মেমোরি যে পঞ্চম প্ল্যান করে যখন কোনো কাজ করবেন ডেফিনেটলি সেই, আমি এর আগেও বলেছি অলওয়েজ টার্গেট একটি ভালো ক্যারিয়ার। আপনি যখন একটি ভালো ক্যারিয়ারের জন্য সচেতন হয়ে যাবেন অটোমেটিক সহজ হয়ে যাবে। দৌড় দেওয়ার আগে যদি এটা মাথায় নিয়ে আসেন 5000 মাইল দৌড়াতে হবে, 5000 কিলোমিটার। এর জন্য একটা বই আমি রেফার করতে পারবো, সেটা হলো ওরাকল সিরিজের বিজ্ঞান বইটা। সবাই এইটাই রেফার করবে। আর তাছাড়া অন্যান্য যেই বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পত্রিকা রেগুলার পড়তে হবে, খুব ভালো করে দেখতে হবে পত্রিকা। এই পত্রিকা দেখার ফলে আপনার দেখে দেখে শর্ট নোটস করে রাখতে হবে, আজকে কি কি পেয়েছেন। বাংলাদেশের ফরেন রেমিটেন্স সম্পর্কে আইডিয়া নিতে হবে। ওই যে আমি বলেছি না, শর্ট নোটস করে রাখতে হবে। শর্ট নোটস করে পকেটে রেখে দেবেন, হাঁটতেছেন একটু একটু দেখে নেবেন, তাহলে অনেক কিছু হবে। ভোকাবুলারি প্র্যাকটিস করতে হবে। ভোকাবুলারি অনেকভাবে প্র্যাকটিস করা যায়। বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে প্রত্যেক দিন 15টা ভোকাবুলারি টার্গেট করবেন, এগুলি আমি ইউজ করব, তাহলে হয়ে যাবে। আসলে বিসিএস এর লিখিত খুব ইম্পর্টেন্ট। প্রিলি যতটা ইম্পর্টেন্ট তার চেয়ে বেশি লিখিত ইম্পর্টেন্ট। তাই এই বিষয়টার উপর খুব বেশি গুরুত্ব আরোপ করতে হবে। আমার আসলে আর তেমন কিছু বলতে যাচ্ছি না, আপনাদের
তারপরে যা যা বলার দরকার আমি ফেসবুকে দেওয়ার চেষ্টা করব। আমার অনেক ছোট ভাই বোন আছে এখানে, তাই আমি বললাম আমি চেষ্টা করি আমার ছোট ভাই বোনদেরকে, নিজে যেহেতু পার হয়েছে আমার দ্বারা যদি আমার ছোট ভাই বোনরা পার হতে পারে, আজ যাই হোক আমার ক্যাডার হওয়া তখন মনে হবে সার্থক। আমি এইটা বিশ্বাস করি, আমার দ্বারা যদি আর 5টা ছোট ভাই বোনকে আমি পার করতে পারি, দ্যাটস ইনাফ। এই 5 জনের দায়িত্ব হবে তারপর। দ্যাটস অল, থ্যাংক ইউ। ধন্যবাদ নেফাউল ইসলাম আয়ানকে তার অভিজ্ঞতা সম্পন্ন বক্তব্যের জন্য। আমি আয়ানের কথা রেফারেন্স ধরে একটা কথা বলতে পারি, দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে, অন্তরে বিশ্বাস রাখতে হবে, পরিশ্রমী হতে হবে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, আমার যখন বিয়ে হয়ে যায় তখন আমি অনার্সের ছাত্রী। তারপরে মাস্টার্স পরীক্ষা দেওয়ার আগেই আমার প্রথম সন্তানের জন্ম। আমি কিন্তু থেমে যাইনি, কারণ আমার সবসময় মনে হতো আমি কিছু একটা করতে পারবো, জীবনে আমি কোনো না কোনো জায়গায় সফলতা পাবই। যার জন্য আমি প্রথম জীবনে আমি কলেজে চাকরি করেছি প্রভাষক হিসাবে। এর পরপরই আমি বিসিএস এর মতো কম্পিটিটিভ পরীক্ষায় অংশগ্রহণ করে আমার কর্মজীবনে জয়েন করি। আমি এই জন্য বললাম যে কারো যদি দৃঢ় প্রতিজ্ঞা থাকে তাহলে